तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। পিঠে জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকালো সে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান। তোহাকে হঠাৎই এতটা কাছে আশা করেনি সে। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো তিহান। অতঃপর তোহার চুলের ভাঁজে আঙ্গুল চুপিয়ে শান্ত স্থির কণ্ঠে বলল, জ্বর তো আবার বেড়েছে তোর, ফোন দিসনি কেন? ভয়ে থরথর করে কাঁপছে তোহা। একে তো জ্বর, তার উপর এরকম আকস্মিক ভয়ে হৃদস্পন্দন প্রবল হারে বেড়ে গেছে তার। তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান। এই অবস্থায় তাদের কেউ দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে। মাথায় হাত বুলানো, ধীরে ধীরে তার ঊর্ধ্বগতিতে দৌড়ানো হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে। খানিক বাদে একটু শিথিল হলো সে। কাঁপুনি কমে আসতেই তিহান স্নেহময় কণ্ঠে আস্তে করে বলে, ভয় পেয়েছিস কেন? কিছুক্ষণ নীরবতা। তারপর তোহা বলল, ছায়ার মতো কি যেন একটা। এখনো ভীতু কণ্ঠ তার। নিঃশব্দেই হুট করে হেসে ফেলে তিহান। কণ্ঠে হাসির রেশ টেনে বলে, ওটা তোর মনের ভুল, এমন কিছুই নেই। বিশ্বাস করুন, আমি সত্যি দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন ছাড়, রাত হয়েছে অনেক। তোহার সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো। ঠিকই, তবে পর মুহূর্তে বলে উঠল, আমি যাব না ওখানে। তিহান উত্তর দিল না। ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত টেনে বলল, পাগলামো করিস না দিহু, আমার সাথে আয়, কিছু নেই ওখানে, আমি বলছি তো। অনিচ্ছা সত্ত্বেও সেদিকে পা বাড়ালো তোহা। তার অস্থির মণিচোরা বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গিয়ে তিহানের হাত ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করল তিহান। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বলল, বলছি না কিছু নেই, কেবলই তোর মনের ভুল। ফ্ল্যাটে একা তো একটু এমন হতেই পারে, ভয় পাস না। তোহা প্রত্যুত্তরে কিছু বলল না। বার কয়েক পিট পিট করে সারা ড্রয়িং রুম চোখ বোলাতেই তিহান বলল, এখানে এসেছিলি কেন? তেষ্টা পেয়েছিল, পানি নিতে এসেছিলাম। ঘরে পানি ছিল না? আর না থাকলেও কি, আমাকে ফোন করতি। এটুকুর জন্য আপনাকে বিরক্ত করব? সেই তো আমার কাছেই গেলি। বিড়বিড় করে কথাটা বলে তোহাকে রুমে নিয়ে বিছানায় বসালো তিহান। টেবিলের উপর থেকে প্যারাসিটামলের পাতা থেকে একটা ঔষধ বের করে বাইরে থেকে পানি নিয়ে আসলো। তোহার মুখে ঔষধটা দিয়ে পানি খাইয়ে দিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, তোমার উপর কখনো বিরক্ত হতে পারি না আমি। কথাটা শুনতেই পানি মুখেই একটু কেসে উঠল তোহা। তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে রইল সে। তিহান হালকা হেসে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়, এভাবে জেগে থাকলে আরো অসুস্থ অসুস্থ লাগবে। বলে তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানেই থাকেন না প্লিজ। তিহান থামে। তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে দৃঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? এতটা অবুঝ থাকার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়ো করে বলে, না, এখানে নয়। আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না, প্লিজ। কিছুক্ষণ হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষল তিহান। অতঃপর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি তোর যে রুমে আছি দরজা খোলাই রাখবো, আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে ডাকবি, চেঁচামেচি করবি না একদম। মুখ লটকালো তোহা। তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর স্বরে ডাকল, শোন। জি। ঘাড় উঁচিয়ে বলল তোহা। চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার উত্তরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। বলে আবারও আগের মতো শুয়ে পড়ল তোহা। তিহান মুচকি হাসল। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো। কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়, একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দুহাতে মাথা চেপে উঠে বসলো তোহা। এখন একটু ভালো লাগছে, তবে মাথাটা ভার ভার লাগছে। দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তুর্য রুমের দিকে উকি দিল সে। কিন্তু এমা, তিহান তো রুমে নেই। তবে বিছানায় কুচকানো চাদরটা দেখে সে বুঝলো রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লে হঠাৎই আঁতকে উঠল সে। প্রায় দুপুর 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতেই টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পড়তেই আরও একটু অবাক হলো সে। ধীর পায়ে রুমে যেতেই ফোন বাজলে দ্রুত সেটা রিসিভ করতেই তিহানের কণ্ঠে ভেসে আসলো,
ঘুম থেকে উঠিসনি এখনো? উঠেছি। এখনই উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শুনে। কি বললেন বুঝিনি। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলল, আমি অফিসে, ফ্ল্যাটেই থাকিস, বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন, রাতে আমি ফিরা না পর্যন্ত দরজা খুলবি না, বুঝেছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে, বলতে পারছি না। নীরস কণ্ঠে বলে তিহান। অফিসে অনেক কাজের চাপ, নয়তো কখনোই তুহাকে একা রেখে আসতো না সে। নেহাতি চাপে পড়ে আসতে হয়েছে। রাতের বেলা সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তুহাকে সেখানে দেখে সে উচ্চস্বরে ডাকলো, তেহু, এখানে আয় তো। জি। শুনতে পাস না? এই বারান্দায় আসতে বলেছি। লাইটে চাবি আছে না তোর কাছে? তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা, তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছি মানে আসবি, ফার্স্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদেই সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে। বস। তোহা বসে না, মিনমিনে কণ্ঠে বলে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে, একদম মিথ্যে বলার চেষ্টা করবে না আমার সাথে। ভুলে যাচ্ছ বোধহয়, তোমাকে তোমার থেকেও আমি বেশি চিনি। বলে আরো কিছুক্ষণ গিটারে উল্টাপাল্টা সুর তোলে তিহান। তোহা আটোসাটো হয়ে বসে আছে, তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব। তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁটে ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে। तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। এটুকু গিয়ে এক মুহূর্ত থামল তিহান। এতক্ষণ এক ধ্যানে চেয়ে থাকা দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারও গাইতে শুরু করলো। 'Cause you're the one, girl, you're the one. You mean my life, 'cause you're the one. I find my peace in you, my pain in you, my love in you, 'cause you're the one. বারান্দায় নতুন লাগানো ফুল গাছের ছোট্ট টবের উপরে একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণে হাওয়ায় একটু আধটু দুলছে। তোহার মাধুর্যে ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর উপর। নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো সে। তার থেকে মাত্র দুহাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙের পাখা মেলে বসে রয়েছে প্রজাপতিটা। তোহা একটু হাসলো। নামমাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিলেই তো উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে বিশাল আকাশের গহীন সাম্রাজ্য। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাত ছাড়লো তোহা। ফুলের টবটা তুর্য এনেছে তার জন্য। যে বন্ধুর বাড়ি গিয়েছিল ওইদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়, সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বয়ে নিয়ে এনেছে সে। মূলত ফুল প্রচন্ড পছন্দ তোহার। মনটা আজকে ফুরফুরে, দুপুরে নিশা আসবে তার জামাই সহ। তাছাড়া সাইফ, নুহাস আর স্বর্ণালিও আসবে, থাকবে দুদিন। বিয়ের পর এই প্রথম আসা নিশার। আরও আগেই আসতো, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি, কারণ বাসায় তো তোহা ছাড়া আর কেউ ছিল না। এসে কি করত? তবে এখন সমস্যা নেই, দুদিন আগেই তার মা খালামণি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেল প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরে খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতিদের স্বতঃস্ফূর্ত মিলন মেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটাই বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। খাটে জায়গা না হওয়ায় পাশে একটা চেয়ার টেনে 2 পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজর কাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝেই চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার করে হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে সে বলে, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছি সবগুলা? কথাটা বলে সৌহার্দ্যের দিকে চোখ পড়তেই তোহাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল,
আরে দুলা ভাই যে, কেমন আছেন? সৌহার্দ্য হাসলো, হাতে হাত মিলিয়ে বলল, আছি ভালো। তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে। বসুন। তিহান তোহার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশে ঘেসে দাঁড়ালো সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বোলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখেই সবকটা বিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসলো, হৃদয় কাঁপিয়ে দেওয়া হাসি। সেদিকে তাকিয়ে একটুখানি থমকালো তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর ওপরের অংশটা আরও একটি খামচে ধরল সে। নিশা তেতে উঠে বলল, আমরা মোটো ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলে, সেই জন্যই ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ হলাম। তিহান ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি রে? তুই চুপ না করলে তো আমি কথাই বলতে পারতাম না। বড় উপকার করলি রে নিশা, অনেক বড় উপকার করলি। তিহানের কথায় অপদস্থ হয়ে চুপ করে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সমস্বরে হেসে উঠল। খানিক বাদেই তিহানের চোখ গেল বিছানার কোণে সাইফ নুহাসের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি। মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল তার। থুতনিতে সে হাত বুলিয়ে বলল, উনি কে? সাথে সাথেই ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি বাবির দেওয়ার অনন্ত। বলে নিশার দিকে ইশারা করল সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহল কণ্ঠ তিহানের। সৌহার্দ্য উত্তর দিল, ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল, তবে এনগেজমেন্টে এসেছিল, তুমি হয়তো খেয়াল করোনি। তিহান মাথা নাড়িয়ে বলল, হয়তোবা। অনন্ত আবারও মুচকে হাসল। তোহা তখনও বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের ওপরে। বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তেই মুহূর্তেই মুখের চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছে আড়াল করে বসল সে। আকাশি রঙের একটা হ্যান্ডপ্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের রং তুলির ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়েই পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট একটা সাদা পাথরের লকেট একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দুহাত ভর্তি সাদা রঙের তিহানের দেয়া সেদিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে। সে বের হতে না হতেই স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হলো। তাদের পরনেও শাড়ি। তারা বেরিয়ে আসতেই ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। একবার পুরো ড্রয়িং রুম চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দ্যের পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকেলে তখন 5:17 বাজে। এখনও রোদ আছে আশেপাশে, আলোয় ঝলমলে চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতেই একটু থেমে ঘাড় ঘুরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্তে পলক্ষীনভাবে চেয়ে থাকে, একটু সাইড দিয়ে বলল, আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আবদমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল, আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ি সামলে নামো। কথাটা কানে যেতেই চকিত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জায় পড়বে সে। তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তিহান বলল, কেউ শুনেনি, নামো। তোহা আর কিছু বলল না। চুপচাপ নিচে নামতেই দেখলো পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভিং সিটে বসে আছে সৌহার্দ্য, তার পাশে নিশা, পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আর একটা গাড়ি সাইফদের। সাইফ আর নুহাস উঠেছে সেটাই। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোয়া। তোহা আমতা আমতা করতেই তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না। সমস্যা নেই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরও কিছু বলার আগেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইফদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি।
গাড়িতে বসে আছে তোহা, বারবার সামনের চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাঁচের চুরিতে রিনিঝিনি করে বেজে উঠছে শব্দ তরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে, তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘোরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তিহু, ডান পকেটে হাত ঢুকাতো। তোহা বুঝতে না পেরে বলল, জি। পাঞ্জাবির ডান পাশের পকেটে হাত ঢুকা। ইতস্তত ভাবে তিহানের পকেট হাতড়াতেই একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকো কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহাকে কিছু বলার আগেই তিহান বলল, পর। তোহা বিনা বাক্যে দুল দুটো পরে নিতেই গাড়ি থামালো তিহান। ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ির জানালার কাঁচ উঠিয়ে দিয়ে একটানে তোহার চুলের খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তেই তোহার লজ্জায় মিইয়ে যাওয়া কণ্ঠে পিটপিট করে বলল, তিহান বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হলো না সে। তার আগেই তিহান তার সারা মুখে চোখ বোলাতে বোলাতে বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল ঠোঁটের উপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘময়ূরী লাগছে তোমাকে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘময়ূরী। শেষ বিকেলের রোদ আছড়ে পড়ছে জানালার কাঁচ ভেদ করে। একটা সরু তেজস্ব রশ্মি তোহার মুখের উপর ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা, দৃষ্টি নিচের দিকে দিয়ে থ মেরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে ঠোঁটে। পাক্কা 3 মিনিট যাবৎ তার সারা মুখে চোখ বুলিয়ে যাচ্ছে তিহান। তার মাদক মাখা গভীর দৃষ্টির বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় শ্বাস প্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতের বৃদ্ধাঙ্গুল হালকা করে তোহার ঠোঁটে স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোনায় যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসল। আচমকা হেসে ফেলায় সেই হাসি দেখার ইচ্ছে থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গাল থেকে হাত ছড়িয়ে নিলে তোহা মুখের ওপর আসা চুলগুলো কানের পিছনে গোজার জন্য হাত উঠাতে নিলে তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসল। তোহার মুখে এখনো লজ্জাভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চুল বেঁধে জানলাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুনরায় খোপা করতে করতে বলল, চুলগুলো শুধু শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল, জানালার কাছটা নামা তিহু, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্তি নিয়ে খোপা আটকে জানালাটা খুলতে খুলতে বলল, এসি ছাড়লেই তো পারেন। এসির কৃত্রিম ঠান্ডায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এদিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না, রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছড়ানো ছেটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মধ্যে একটু আধটু রোদুজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁক ফোকর দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনেই তিহানকে প্রশ্ন করে, আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান, তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল, মেঘময়ূরী মানে তুমি, তুমি মেঘময়ূরী। হ্যাঁ, বলুন না এটার অর্থটা কি? অধৈর্য কৌতূহলী শোনায় তোহার কণ্ঠ। তিহান আবারও হেসে ফেলল। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্যে বিরাজ করা এক অনন্য ময়ূর পরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দেয়। আমি হলাম সেই মেঘ, আর তুমি হচ্ছ আমার রাজ্যে বিরাজ করা সেই অতি সুন্দরী রমণী, বুঝলে? প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? অতি শান্তিতে কি সব মানুষের ঘুম আসে, নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পেছনে থামে, সুতরাং তারাই আগে পৌঁছেছে। তিহান ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে তোহার সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলে, আমরাই সবার আগে পৌঁছেছি, অযথাই দেরি হবে করে মাথা খাচ্ছিলি আমার। তোহা ভ্রুকুচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতেই আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। বলে তোহার পাশের দরজা খুলে দেয় তিহান। বলে, না, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছন থেকে এগিয়ে আসে সবাই। তার দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞেস করে, তোয়া, আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো?
তার সাথে সাথে নিশাও ভ্রু কুচকিয়ে সন্ধিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুলও নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলে, আসলে এটা মার্কেটের সামনে জ্যামে আটকে ছিল গাড়ি। গাড়ি থেকেই পাশের দোকানে দুলটা চোখে পড়তেই কেনার জন্য জেদ করছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বোন তো আবার কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিসই তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসল তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদতো তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওইখানে সব কটা কানদুল কিনে দিতাম, আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেশানো স্বরে বলল অনন্ত। তোহা একরাশ বিরক্তি নিয়ে অনন্তের দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা বলে। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠেছে লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়েও সৌজন্যতার খাতিরে চুপ করে গেল সে। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরেই বলল, তিহু আসলে অপচয় একদমই পছন্দ করে না, আর বাড়াবাড়ি করা তো সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথার অপমানটা বুঝতে অসুবিধা হলো না অনন্তর। তথাপি কোনো জবাব দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসল তোহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালো লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা। খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুবই মনোরম সুন্দর পরিবেশ। 9 তলার উপরে হাওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা, উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যর মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত। তার বাঁকা চাউনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতে খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে 2টো পিৎজার অর্ডার নিতে বলতেই তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান, হেসে বলল, তিহুর মাশরুমে অ্যালার্জি, পিৎজায় মাশরুম থাকবে তো সেজন্যই আর কি। অনন্ত একবার তোহাকে বলল, আর ইউ শিওর তোয়া, তুমি এগুলোই খাবে নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি হেসে বলল, জি আমি ওগুলাই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিতে যেতেই ছবি তোলার জন্য সবাইকে দাঁড় করালো নিশা। অনন্ত সুযোগ পেয়ে পেছন থেকে তোহাকে স্পর্শ করতেই তোহার বাহু টেনে তাকে তুর্যের সামনে দাঁড় করিয়ে দিল তিহান। অতঃপর নিজে তুর্যের পাশে দাঁড়িয়ে খুব সন্তর্পণে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতেই চুপচাপ অনন্তের দিকে এগিয়ে শান্ত ধীরস্থির কণ্ঠে বলল, স্টে ইন ইয়োর লিমিটস। সন্ধ্যা শেষে রাত নামতে চলেছে। ফেরার পথেও তিহানের সাথেই আসছে তোহা। গাড়ির ভেতর হলুদ লাইট জ্বালানো। এলোমেলো চুলে নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি, বলেছে গাড়ি থেকে নামার আগে দিবে না। গাড়ি ড্রাইভ করতে করতেই তিহান বলে, তিহু দেখ তো ড্রয়ারে পানি আছে নাকি। পানি দিয়ে কি করবেন? নিশ্চয়ই তোর মাথায় ঢালবো না, খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনে ড্রয়ারটা খোলে তোহা। কোনায় একটা পানির বোতল দেখতে পেয়ে বলে, আচ্ছা। মুখটা খুলে দে। বোতলের মুখটা খোলে তোহা। অতঃপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নীরস কণ্ঠে বলে, হ্যাঁ করুন, আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দিই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখে আটকে থাকে। তিহান মুখ হাঁ করতেই একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাবধানতায় একটু পানি চিবুক গড়িয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আরও একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুক আর গলা মুছিয়ে দিতে দিতেই বুঝতে পারে তার চুলের ভাঁজে কারো 5 আঙ্গুল ডুবে গিয়েছে। মুখ তুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছেই শোনা মেঘ ময়ূরী, তোমাকে ছোঁয়া নয় বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট। নির্জন মাঝরাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে 9টা 10। 3-4 বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাঞ্চার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেল তিহানের। রাগের চোটে হাত দিয়ে বাড়ি দিতে যেও থেমে গেল সে। পাশের ছিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসের ঝাপটায় এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার।
প্রচণ্ড জ্যামে প্রায় 1 ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই। নীরব পরিবেশ, তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফেরা লাগতো না। এখানে এসেও বাঁধল বিপত্তি। মাঝপথেই টায়ার পাঞ্চার হয়ে গেল। তখন জ্যামের মধ্যেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সিট বেল্ট খুলে ফেললো তিহান। বের হওয়ার জন্য গেট খুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকালো। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিট পিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বাড়িয়ে তিহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই তিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে, সেই জন্যই যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘরে কি বলেছে নিজেই বোঝেনি। আমতা আমতা করে সে বলল, ও আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি। বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসলো। তিহান ক্ষীণ হেসে পেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পেছন থেকে এক্সট্রা টায়ারটা আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু গেড়ে বসে বুঝলো তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকালো না, প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসবে না আর। বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাঁপটে পড়তেই তিহান কাজ করতে করতেই সন্দিহান কণ্ঠে বলল, কি দেখিস? তোহা আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি পারবেন, কষ্ট হবে না? মিষ্টি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমনও কিছু না, 10-20 মিনিটেই হয়ে যাবে, মাথা ঘামাস না। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা। তিহানের উরুর উপর ঠেকানো ফ্ল্যাশ লাইট চালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে আছে বিধায় ফোনটা বারবার তুলে সোজাও করতে পারছে না তিহান। মুখ দিয়ে বিরক্তিকর সূচক ধুর শব্দটা বের করতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতেই মাথা নিচে ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেলল তিহান। মেয়েটার যে তার কষ্ট করা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তেই ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিয়ে সে বলে, ঘড়িটা খুলতো তিহু, ময়লা হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাত দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতের মুঠোয় নিয়ে পুনরায় লাইট ধরে ঘড়িতে চোখ পড়তেই আতকে উঠে সে এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে, সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না। বেশ কিছু সময় সব নীরব। গাড়ির চলাচল নেই। মাঝে মধ্যে একটা দুটো রিক্সা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ছাদ থেকে গাছ নড়ার শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘেউ ঘেউ করতেই চিৎকার করে ওঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলে, তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়াতে থাকে অনবরত। তিহান ফুঁসে ওঠে, টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে এনে বলে, তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে তিহু, ও কি করবে তোকে, গাধা। তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেল। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্রগুলো পিছে ঢুকিয়ে ফিরে আসতে গিয়ে দেখলো গাড়ির সামনের জায়গাটা উঠে পা ঝুলিয়ে বসেছে তোহা। মায়াবী দৃষ্টিজোড়া, হয়তো অন্ধকার আকাশে তারাগোনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই। নির্জীব উদাস মুখশ্রীটা নজরে আসতেই বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের।